রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। পদত্যাগ করেছেন মন্ত্রী, এমপি ও দলের মহাসচিবের পদ থেকে। 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র দাখিল। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করতে না পারায় বিএনপির সমালোচনা জামায়াতের। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক, বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস। সরকার প্রধানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট। জ্বালানি খাতে সংকটের জন্য বিগত সরকারের ভ্রান্ত নীতিকে দুষলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। আজ নির্বাচন কমিশনে এই মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুরে নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আলোচনায় ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও কয়েকটি নাম আলোচিত হলেও সবসময় তার নামই ছিল আলোচনার শীর্ষে। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটি ও শীর্ষ নেতাদের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়। প্রার্থী চূড়ান্ত হবার পরই বৃহস্পতিবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল মনোনয়ন ফর্ম জমা দিতে নির্বাচন কমিশনে যান। ফরমের সমর্থক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে নির্বাচনী কর্মকর্তা সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে চিফ হুইপ গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। বিএনপির প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে। আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতা, তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা নিয়ম রক্ষার কোনো নির্বাচন নয়। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। বিকেলে কমিশনের সচিব বলেন, দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 16 আগস্ট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। আগামী 20 আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের সদস্যরা এই নির্বাচনে ভোট দিবেন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। 20 আগস্টের পর বঙ্গভবন পাবে এক নতুন বাসিন্দা, দেশ পাবে নতুন রাষ্ট্রপ্রধান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুলের হাতে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র তুলে দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী ও এমপির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন্দ। দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিবের পদ থেকে সদ্য পদত্যাগ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিধান না থাকা এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকারে থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া আনুষ্ঠানিকতা মাত্র।
বৃহস্পতিবার দুপুর 12:30টায় সচিবালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য মনোনয়ন দেয় বিএনপি। এ সময় মির্জা ফখরুলের হাতে মনোনয়নপত্র তুলে দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। রুহুল কবির রিজভী জানান, মন্ত্রী, সংসদ সদস্য এবং মহাসচিব সহ বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রুহুল কবির রিজভী। আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে। তিনি যে প্রক্রিয়ায় যেভাবে হোক তিনি সেই নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষক থেকে রাজনীতিক আর রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সজ্জন আর ত্যাগী এই মানুষটি হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। দলের দুর্দিনে মহাপ্রাচীরের মতোই আগলে রেখেছেন দলকে। এবারে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উতরাই ও দীর্ঘ পথ চলার বিভিন্ন দিক নিয়ে শুভ মাহফুজের প্রতিবেদন। আমার বিরুদ্ধে অন্তত আঙুল কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করিনি, খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য যতটুকু পেরেছি করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশা জীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্র জীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 1969-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পর্যায়ে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। পরবর্তীতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 1991 ও 2001 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালে 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কৃষি খাত এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার নীতিগত সিদ্ধান্ত প্রশংসিত হয়। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের মৃত্যুর পর তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরবর্তীতে 2016 সালে 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্ব সামলেছেন তিনি। শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নাই বন্ধুগণ, আজকে রাজনৈতিক ঝড়ও আসছে। সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসারিত হয়ে হৃদয় থেকে এসে তা আজকে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বন্ধুগণ। ১৬ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নানা হামলার মুখেও পিছু হটেননি বিএনপি মহাসচিব। আমাদের লেভেলে যদি তারা এভাবে আক্রমণ করতে পারে, তারা যে কোন পর্যায়ে যেতে পারে এই দেশের মানুষ কোনোদিনই এর হাতে কোনো নিরাপদ হতে পারে না। আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে গিয়ে বহুবার আওয়ামী হামলার শিকার হয়েছেন মির্জা ফখরুল। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে আন্দোলনকে বন্ধ রাখা যাবে না। এই জুলুমবাজ সরকারের পতনের জন্য সমগ্র দেশবাসী দাঁড়িয়ে যান। অসংখ্য মামলা ও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা এবং কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। প্লিজ স্যার, আপনাকে টাচ করতে প্লিজ, আমাকে কেউ টাচ করবেন না, আমি নিজেই যাব, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে, যারা উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ভূমিকা দেশের ভাবমূর্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ায় আনন্দের জোয়ার বইছে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীরা মিষ্টিমুখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন জেলার মানুষ। কালীবাড়ি তার পৈতৃক বাসভবনে ভিড় করতে থাকেন অনেকেই। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে মির্জা ফখরুল ইসলাম দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার পাশাপাশি নিজ জেলার মানুষের প্রত্যাশাকেও ধারণ করবেন বলে আশা স্থানীয়দের। তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জেলাবাসী। রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছে তখন সার্বিকভাবে ঠাকুরগাঁওবাসী সহ দেশবাসী গর্বিত। সর্বোচ্চ যে একটা সম্মানের জায়গা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এটার জন্য মানে সর্বোত্তম ব্যক্তি এবং উনি যোগ্য। গৃহবন্দী করে রাখা হয়েছিল, জেলখানায় নেওয়া হয়েছিল এবং এরপরেও উনি এই বিএনপি দলটাকে সুগঠিতভাবে ধরে রাখছেন। রাষ্ট্রপতি পদে নির্বাচনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। জোটের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিইসির সাথে বৈঠক করেন জোট নেতারা। পরে ব্রিফিং করে হামিদুর রহমান আজাদ আশা প্রকাশ করেন বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হবেন অলি আহমেদ। এ সময় সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। বলেন, এটি কাম্য নয়, অতীতে এমন রেকর্ড নেই। শেষ দিনে বৈঠক করেছে বিএনপি, এতেই বোঝা যায় দলটি প্রার্থী বাছাইয়ে সংকট রয়েছে। জামায়াতের এই নেতা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না। অনুচ্ছেদটির সংস্কার চেয়েছিল 11 দল। গণভোটে এটা পাশ হওয়ার পর বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেওয়ার কারণে এটি সম্ভব হয়নি বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা। আমরা আজকে তফসিল অনুযায়ী আমরা ভোট দিই না, আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে। শেভরন ও মেটা সহ আমেরিকার শীর্ষ 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল আশা করছে 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে। বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের বড় গন্তব্য হিসেবে সম্ভাবনা দেখছে। বিনিয়োগের জন্য যে সকল বাধা ছিল তা সরকার সংকুচিত করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আসেন আমেরিকার শীর্ষস্থানীয় 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তা। প্রধানমন্ত্রীর দপ্তরে শুরু হয় টেকসই অর্থনীতির এই বৈঠক। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, তাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানায় বাংলাদেশ। এ সময় বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদারের পাশাপাশি বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কথা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বজায় রাখার প্রত্যয়ের কথা বলেন। We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. Speaking as a member of the U.S. Chamber of Commerce, I would tell you that we received a very, very positive message from the government. মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অফ কমার্স, এক্সেলারেট এনার্জি, শেভরন, মেটা বা ফেসবুক, ভিসা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল, মেটলাইফ, বোয়িং, উবার, অ্যাপল, দ্য এশিয়া গ্রুপ, APR Energy, GE Vernova, VF Corporation, Corteva AgriScience, Salesforce, Ulka Semi, Patao, Cisco, Abbott, Metrotech, HSBC Bank, Standard Chartered Bank, Anchorless এবং Drinkwell। এই 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত হব। তিনি জানান, বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথা বৈঠকে আলোচনায় এসেছে। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশন। এই উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতিও জানান। এছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে স্কুল পর্যায়ে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিক্স চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি জানান। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে মেধাবী তরুণ মোহাম্মদ নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান দেওয়া হয় তাকে। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক। সম্প্রতি তিনি সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোপজে থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি পেয়েছেন। বিদেশ যাত্রা, প্রাথমিক আবাসন সহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই সংকটের সময়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে ঢাকা ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। শামা ওবায়দ বলেন, যখন দুই দেশের প্রধানের দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ থাকে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে আন্তরিক হওয়া। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। কোথাও গ্যাসের চাপ কম, আবার কোথাও দীর্ঘ সময় বন্ধ থাকছে স্টেশন। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও ব্যক্তিগত গাড়ির চালকরা। এতে একদিকে যেমন বাড়ছে যাত্রীর দুর্ভোগ, অন্যদিকে জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে নগরীর পরিবহন ব্যবস্থা। রাজধানীর গ্যাস সংকট আর সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ। আজকে কতদিন গ্যাস নাই, সিএনজি গাড়ির জমার মাপ নাই, আমাকে খুব কষ্ট হইতেছে, চলতে কষ্ট আছে, খাইতে কষ্ট হইতেছে। 7টা বাজে গাড়ি সিরিয়াল লাগে, 70 টাকার গাড়ি ঢোকে, আমাকে অশান্তি আর অশান্তি। এই আক্ষেপ একজন দিনমজুর সিএনজি চালকের, যার পরিবার চালানোর একমাত্র ভরসা সিএনজি চালানোর ভাড়া টাকা। তার মতো এমন অসংখ্য চালকের এখন একটাই চিন্তা, গাড়ির জমা টাকা উঠানো। তার থেকে টাকা বাঁচিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে অনেকের। এই সংকট কবে কাটবে একমাত্র উপর আল্লাহ পাকই জানে দাদা, আমরা আর বলতে পারি না। আমাদের সংসার চালানোর ট্রাপ হয়ে যাইতেছে, গাড়ির জমা উঠাইতে পারতেছি না, নিজেরা চলতে পারতেছি না, এখন তো খাওয়া দাওয়া করি নাই, সকাল থেকে নাস্তা পর্যন্ত খাইতে পারি নাই। টানা হেসরার ভিতরে চলতেছে আর কি ভাই, কোনো রকম আছে আর কি, বাচ্চা খায় আছে আর কি। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে ঘাটতি, যার প্রভাবে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন। আজকে ঢুকছি আপনার 3 পাম্পে, এক পাম্পে দেওয়া পাইছি 70 টাকার, আর এক পাম্পে দেওয়া পাইছি হলো 60 টাকার। জমা 1 টাকাও কম নেই, আর 2 ঘন্টা গাড়ি চালাইলে 4 ঘন্টা 5 ঘন্টা দা গ্যাস নিতে। মিরপুর ওদিকে আপনার লিগা পাম্প ওরা পিছাদিন একবার বন্ধ করে রাখছে। সিরিয়ালে প্রায় 5 ঘন্টা বসে রয়েছি, ডিউটি কোন সময় করব? পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। নর্মালি তো আমাদের ফুল প্রেশার যখন 200, এখন তো আর 200 নাই, এখন তো 80, 100, 150 ওইবার গেলে মানে অনেক হয়। এই যে বন্ধ করে রাখার পরও প্রেশার ওঠে না, লাইনেই তো গ্যাস নেই, প্রেশার উঠবো কোথেকে? না, আমাদের তো আর কিছু করার নাই, এটা তো সম্পূর্ণ আপনারাই ভালো জানেন, সরকার এটা তো সম্পূর্ণ সরকারি ভালো জানে বা ভালো কইতে পারবো। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে এই সংকটময় অবস্থায় নিয়ে এসেছে অভিযোগ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। সিপিডি আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী জানান, জ্বালানির সমস্যা সমাধানে সরকার সব উদ্যোগে নিয়েছে, তবে এর সুফল পেতে এখন দিন গোনা ছাড়া উপায় নেই। রিপোর্ট গোলাম মাইনুল হাসানের। গ্যাস বিদ্যুৎ সংকট এখন চরমে। দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং এর মধ্যে বাসাবাড়িতে রান্নায় পর্যাপ্ত গ্যাস নেই, সিএনজি স্টেশনে নেই গ্যাসের প্রেসার, আর কারখানায় গ্যাসের অভাবে সংকটে পড়েছে বহু কোম্পানি। এমন বাস্তবতা রাজধানীর ব্র্যাকিনে জ্বালানি বিষয়ক সেমিনার আয়োজন করে সিপিডি। দুর্বল অবস্থায় তারা এই খাতটাকে পেয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প কারখানা। তারা জানেন না দিনে কিংবা রাতে কখন মিলবে গ্যাসের প্রেসার। এই সরকার, ওই সরকার, সেই সরকার, সরকার আসবে যাবে, করবে, কিন্তু সেই জন্য জনগণ এবং ইন্ডাস্ট্রি যে সাফার করবে এটা কিন্তু হতে পারে না। আজকে কিন্তু আমরা এটাই কিন্তু সরকারের কাছে চাই। আই এম নট এক্সপার্ট, আমি কি এনার্জি কি মিক্সড হবে না হবে, আপনি কয়লা আনবেন, আপনি কি দিবেন, আপনি আমাকে তো ইন্ডাস্ট্রি করার সময় বলছেন আপনি আমাকে দিবেন। আপনি বলতে কিন্তু কেউ যদি মনে করে এই সরকার, নো, অল দ্য সরকার হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি। জবাব দিতে কোথায় যে 30% সিস্টেম লস কেন এখন আমরা গ্রহণ করব, এখন করেন,
এখন ইলিগাল লাইন কাটতে হবে। প্রাইমারি ফিউল, সেকেন্ডারি ফিউল, টারশিয়ারি ফিউল, এখন কোয়াড্রুপল ফিউলে জেনারেটর চালায়। আর কি করব? হাতে তো আছেই 5টা আঙ্গুল। শুরু করেছিলাম গ্যাস দিয়ে, তারপরে গেলাম ডিজেল, তারপরে গেলাম ফার্নেস অয়েল, তারপরে গেলাম এলপিজি, তারপরে গেলাম সিএনজি। আর কি এখন কি নিউক্লিয়ার বয়লার চালাবো? মানে আমাদের তো একটা লিমিট আছে। হাউ ফার ডু উই গো? সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আশ্বস্ত করেন গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী এরই মধ্যে 3 দফায় বৈঠক করেছেন শিল্প উদ্যোক্তাদের সাথে। গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টা অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট অফিসারও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে অফিসার হতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। নতুন খুব খননের পাশাপাশি 2029 সালের মধ্যে আরো 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সরকারি পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে 28 জেলায় বেইল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। সকালে সচিবালয় 4র্থ পর্যায়ে 12 জেলায় অনলাইন বেইল বন্ড পদ্ধতি উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচার প্রার্থীরা ভোগান্তি থেকে মুক্ত হবে, 1 ক্লিকেই জামিন পেয়ে যাবে। সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরমেন্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হবে। 24 গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। পরবর্তী তারিখ 16 অক্টোবর। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ইশরাত জাহান অনি। এর আগে 6 দিনে শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তি। 29 জন সাক্ষী, 14টি কল রেকর্ড ও তথ্য উপাত্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দিয়েছেন গুমের ভুক্তভোগী একজন চিকিৎসক। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ভারতে শেখ হাসিনা কিভাবে প্রেস কনফারেন্স করার সুযোগ পেলেন, এ নিয়ে সরকারের কাছে জবাব চেয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা যা বলেছেন তা মূলত ভারতের বক্তব্য। শেখ হাসিনার প্রেস কনফারেন্সের জবাব না দেয়া পর্যন্ত তারেক রহমানের ভারত সফর করা উচিত নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এই কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলতে হলে আগে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা দিতে হবে। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, জুলাই আন্দোলন নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। এ সময় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। ফলে দিল্লি থেকে আওয়ামী লীগ যা কিছু বলছে, শেখ হাসিনা যা কিছু বলছে, এটা আমরা শেখ হাসিনার ভাষ্য হিসেবে নিলে এটা ভুল করা হবে। এটাকে নিতে হবে এটা দিল্লির ভাষ্য, এটা ভারতের ভাষ্য। ভারত এই বার্তাটা বাংলাদেশকে দিতে যাচ্ছে। ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে তাহলে শেখ হাসিনাকে এবং ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে বাংলাদেশের নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে। কারিগরি দক্ষতায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে। বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে সকালে এর উদ্বোধন করা হয়।
এতে অংশ নেন দেশের শীর্ষ 10টি টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা। তাঁত বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফুদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের শামসুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান। এ সময় টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবার অন্যান্য কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমাল বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। বিকেলে কেরানীগঞ্জের হযরতপুরে পোস্ট অফিসের একটি নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাতীয়তাবাদী মৎস্য দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নয়াপল্টন জামি মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাগ্রত জুলাই শীর্ষক আলোচনা সভা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। নতুন আঙ্গিকে উড মাস্টার লেকার এর আনুষ্ঠানিক রিলঞ্চ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান, হেড অফ অপারেশন মিজানুর রহমান, সিনিয়র AGM মশিউর রহমান সহ সামুদা স্পেককেম লিমিটেডের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শোভাযাত্রা করেছে বাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC। শোভাযাত্রাটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ শেষে কলেজে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারা সুলতানা। নোয়াখালী জেলা শহর মাইজদিতে এক নারীকে অপহরণ করতে গিয়ে ওই নারীর সাবেক স্বামী সহ 7 জন ধরা পড়েছে। এ সময় তাদের কাছ থেকে CID পুলিশের 4টি ইউনিফর্ম, 3টি ওয়াকিটকি ও একটি নুহা গাড়ি জব্দ করেছে পুলিশ। ফেনীতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIBর উদ্যোগে 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া, AI ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন PIBর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জমকালো আয়োজনে বাংলাদেশ ফুটবল লিগের দলবদল শেষ করল ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। জিকো ফাহিম সহ বসুন্ধরা কিংস থেকেও যোগ দিয়েছে খেলোয়াড়দের বড় একটা অংশ। ঘরোয়া ফুটবলে প্রতিটি শিরোপা জয়ের লক্ষ্য মোহামেডানের। এদিকে ক্লাব লাইসেন্স ও ঘরোয়া ফুটবলের দলবদলের সময় আরও বাড়িয়েছে বাফুফে। মানিক মাহমুদের রিপোর্ট। ফুটবল লিগের দলবদলে উৎসবের রং মোহামেডান ক্লাবে। ফুটবলার, ক্লাব ম্যানেজমেন্ট থেকে সবার মধ্যেই আনন্দের আমেজ। নতুন মৌসুমে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টায় দেশের ফুটবলার ও ভালো মানের বিদেশি খেলোয়াড়দের দলভুক্ত করেছে ক্লাবটি। লিগ চ্যাম্পিয়ন ও দেশের অন্যতম সেরা দল বসুন্ধরা কিংসের অর্থনৈতিক সংকটে ক্লাবটির ফুটবলারদের পারিশ্রমিক বকেয়া পড়েছে। সেই সুযোগে কিংসের 9 ফুটবলারকে নিয়েছে মোহামেডান। শেষ মুহূর্তে যোগ দিয়ে আলোচনার জন্ম দেন দেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। নতুন মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্য মোহামেডানের। জাতীয় দলের 11 ফুটবলার আছে দলটিতে। অচিরেই নিয়োগ দেওয়া হবে মানসম্মত বিদেশি কোচ। বিদেশি যে 4 জন খেলোয়াড়, তার মধ্যে গত বছর যারা খুব ভালো খেলা খেলেছে সেখান থেকেই 4 জন বিদেশি খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে। আমরা 2-3টা দেশের সাথে কথাবার্তা মোটামুটি 80-90% কনফার্ম। আমরা আগামী 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। ফুটবলারদের বিদেশি কোটায় আবার ফিরেছেন সাদা কালো জার্সিতে দীর্ঘদিন খেলা সুলেমান দিয়াবাতে সান্ডেরা। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেওয়ার অপেক্ষায় জিকো, রহমত, ফাহিমরা। গোলকিপার দেখেন, ডিফেন্ডার দেখেন, আপনার সব দিকে বেস্ট প্লেয়ার আছে আমাদের মোহামেডান ক্লাবে। আর এবার যেহেতু অনেক ন্যাশনাল প্লেয়াররা
আসছে মোহামেডানে। সো সব কিছু মিলে একটা ব্যালেন্স একটা টিম হয়েছে, একটা টিম চ্যাম্পিয়ন হতে যায় আপনার অবশ্যই এগুলো যদি কমিটমেন্ট যদি ঠিক থাকে অবশ্যই আমরা এবার ভালো কিছু করব। ক্লাব তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে প্রত্যেকটা পজিশন ওয়াইজ প্লেয়ার কালেক্ট করার জন্য। ইন ফিউচার কি হবে সেটা আসলে ডিপেন্ড করবে আমাদের পারফরমেন্সের উপর। দুর্ভাগ্য যে আমি প্রথমে সাইন করতে পারি নাই, আমি লাস্ট সাইনে যে নতুন প্লেয়ার আছি এবং আগের প্লেয়ার সবাই মিলে যদি আমরা একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি তাহলে আশা করি আমরা এবার ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারবো। বাফুফেতে নিবন্ধিত ফুটবলারদের নাম জমা দেয় মোহামেডান। দল বদলের নির্ধারিত সময় শেষ হলেও ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে খেলোয়াড় নিবন্ধনে 19 আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে বাফুফে। সেই সাথে ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে 17 আগস্ট পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী। চ্যালেঞ্জ কাপ দিয়ে আগামী 21 আগস্ট শুরু হবে নতুন মৌসুমের খেলা। 28 আগস্ট মাঠে গড়াবে বিএফএল। তার আগে 25 আগস্ট থেকে ফেডারেশন কাপের লড়াইয়ে নামবে দলগুলো। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। পদত্যাগ করেছেন মন্ত্রী, এমপি ও দলের মহাসচিবের পদ থেকে। 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র দাখিল। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করতে না পারায় বিএনপির সমালোচনা জামায়াতের। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক, বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস। সরকার প্রধানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট। জ্বালানি খাতে সংকটের জন্য বিগত সরকারের ভ্রান্ত নীতিকে দুষলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।